নমস্কার। আজ 1 ফেব্রুয়ারি 2025। ফেব্রুয়ারির প্রথম দিনেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করলেন, তাও আবার পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট। যে বাজেট একেবারে মধ্যবিত্তের বাজেট নাকি নিম্ন মধ্যবিত্তের বাজেট, আদৌ জনসাধারণের বাজেট কিনা। আর এই মতো দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জে। রায়গঞ্জের মানুষ কি ভাবছেন আজকের বাজেট নিয়ে, আজকের বাজেটে কি কি উঠে এলো এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছেন এবং আদতেও কি সাধারণ মানুষ কিংবা মধ্যবিত্ত যারা রয়েছেন, যারা নিম্ন মধ্যবিত্ত রয়েছেন, তাদের জন্য কি এই বাজেট, নাকি যারা শিল্পপতি যারা উদ্যোগপতি রয়েছেন তাদের জন্য এই বাজেট, প্রশ্ন আমরা তুলব। কেননা আজকের বাজেটে বলা হয়েছে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে ওমেন ইনফ্লুয়েন্স থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে মন্তব্য করা হয়েছে। আপনারা সকলেই জানেন, ইতিমধ্যেই গতকাল আমরা দেখিয়েছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু লক্ষ্মী অর্থাৎ মহালক্ষ্মী মন্ত্র স্তব্ধ করেছিলেন, স্তোত্র করে বলছিলেন কৃপা চাই মহালক্ষ্মীর, কৃপা চাই মহালক্ষ্মীর। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মন্ত্র তিনি পাঠ করলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে দেখা গেল মন্ত্রপাঠের মধ্যে তিনি বললেন লক্ষ্মী লাভ চাই। আদতেও আজকে কোন পথে তারা, সরকার কিভাবে ট্যাক্স নিয়ে লক্ষ্মী লাভ করতে চলেছে এই বাজেটকে ঘিরে। আর ইতিমধ্যে আমরা ইতিমধ্যে জুড়ে রয়েছি আমরা রায়গঞ্জ থেকে। ইতিমধ্যে সকলের দিন জনসাধারণ বসে রয়েছে এখানে চায়ের থেকে দাঁড়িয়ে রয়েছে আমরা, এবং এক এক করে জানার চেষ্টা করব প্রত্যেকের কাছ থেকে আজকের এই বাজেট নিয়ে কি প্রত্যাশা ছিল এবং প্রত্যাশা মতো তারা কি পেলেন এবং কি ভাবছেন আম জনতা, দেখানোর চেষ্টা করবো। আসুন ধীরে ধীরে শুনে নিই আমরা পাবলিক রিয়াকশন অন দ্য স্পটে। দাদা, আপনার নাম এবং পরিচয়? গৌরাঙ্গ চৌহান এবং একজন শিক্ষক। শিক্ষক হিসেবে বলছি, আজকে কেন্দ্রীয় বাজেট পেশ করা হলো, পূর্ণাঙ্গ বাজেট। একেবারে আদতেও বাজেট তো নিশ্চয়ই শুনেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষের জন্য বাজেট নাকি যারা শিল্পপতি উদ্যোগপতি রয়েছেন তাদের জন্য সেই বাজেট? দেখুন, নির্মলা সীতারামন এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করলেন। বাজেট পেশ করার পরেও তবু আমাদের 140 কোটি মানুষের মধ্যে এখনও শিক্ষিত বেকারের সংখ্যা 56%। কেন হলো এটা তো অর্থমন্ত্রীকে অবশ্যই, এবং যে বাজেট করা হয়েছে এবছরটাতেও তো বেকারদের যুবকদের কোনো চাকরির কোনো সুরাহা দেখা যায়নি। এক হচ্ছে যুবকদের যেহেতু নাই, মহিলাদের ক্ষেত্রেও সেরকম কোনো উন্নয়নের কোনো বার্তার কোনো প্রশ্ন নাই। ছাত্র যুবর কোনো বিষয় নেই এখানটায়। একদম পুরোপুরি হচ্ছে একটা ফেক বাজেট, যেটাতে আগামী দিনে ভারতবর্ষের অর্থনীতি আরও গ্রাফ নিচের দিকে নামবে। যে বাজেট করা হয়েছে সেই বাজেটের মধ্যে ওদের সাধারণ মানুষের যদি সুরাহা না দেওয়া যায়, এবং বলা হচ্ছে যে কৃষকদের জন্য 1.7 করোড় মানুষকে মাত্র কৃষি ঋণ দেওয়া হবে। আজকে আমাদের দেশে 1.7 করোড় কি শুধু 140 কোটি মানুষের মধ্যে ভারতবর্ষটাকে তো শিল্পগুলো সব শেষ, বেসরকারিকরণ সব বিক্রি করে দেওয়া দিয়ে কমপক্ষে 60 থেকে 70 কোটি মানুষ কৃষি ব্যবস্থার সাথে যুক্ত রয়েছে। মাত্র 1.7 করোড়কে কৃষি ঋণ দেওয়ার যে ব্যবস্থা বা ঋণ মুকুবের যে ব্যবস্থা একদম ফেক হয়েছে। এটা দিয়ে কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে ইতিমধ্যে বিমা সংক্রান্ত যদি বিষয় আমরা দেখি, এফডিআই যেখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে 74% ছিল, সেটা বেড়ে দাঁড়ালো 100%। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে যারা বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলোতে টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে টাকা জমান, আর্থিক সঞ্চয় করে থাকেন, সেটা আর্থিক সুরাহাতেও তো পাবেন তারা। মনে হয় না, কারণ হচ্ছে এলআইসির ক্ষেত্রে সবার আগে এলআইসিটাকে একদম ধ্বংস করে দিয়েছেন। এবং আপনি যে বিমার কথা বললেন বিমা খালি নামে বিমা থাকছে কিন্তু কোনো কিছু পাচ্ছে না। আজকে এলআইসিতে যে টাকাগুলো ইনভেস্ট করে বসে আছে সেই টাকাগুলো ফেরত পাবে কি পাবে না সেই জায়গাটাই প্রশ্ন। তো বিমার তো দূরের প্রশ্ন থেকে যায়। আমাদের একদম মনে হচ্ছে যে এই নির্মলা সীতারামন যে বাজেট পেশ করছে, দিনের দিনে জিডিপি, ভারতবর্ষের জিডিপি দিনের দিন সেটাকে কমতে শুরু করে দিয়েছে। জিডিপি গ্রোথ ভারতের 5 ট্রিলিয়নের কথা বলেছিলেন এর আগের বাজেটের সময়, সেটা কোথায় গেল? 24 থেকে 44 সাল, মানে আরও 20 বছর পরে ভারতবর্ষ কিন্তু দাবি করছেন প্রথম সারিতে রয়েছে ভারতীয় জিডিপি। একদম মিথ্যে কথা। 6.4% এখন জিডিপি ভারতবর্ষের। যেখানে ডলার একদম উইক, ডলার দাম বেড়ে যাচ্ছে, টাকা উইক হয়ে যাচ্ছে, সেখানে প্রশ্নই ওঠে না। এগুলো টোটালটাই ফেক এবং লোক দেখানো ছাড়া কিচ্ছু হয়নি। আচ্ছা, আপনি একজন শিক্ষক জিজ্ঞাসা করছি, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তিনি বললেন বিভিন্ন মেডিকেল কলেজের সিট সংখ্যা বাড়ানো হবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো হবে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখন প্রশ্নের বিষয়, যেখানে দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে মূলত জিএসটির বিষয় যদি দেখি, সব কিছুতে 18% জিএসটি, সে জিএসটি বিষয়ে এক কথা বলতে শোনা যায়নি আজকে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে যে স্টুডেন্ট অ্যাডমিশন হওয়ার ক্ষমতা তাদের নেই, কিন্তু হয়তো কোনোভাবে পড়াশোনার জন্য চালিয়ে নিয়ে যারা অ্যাডমিশন নিচ্ছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে 18% তাদেরও দিতে হচ্ছে। বিভিন্ন শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক মহল থেকে শুরু করে যারা শিক্ষার সঙ্গে যুক্ত, তারা 18% জিএসটি দিচ্ছেন। এটা কি মান্যতা পায়?
ডেফিনেটলি না, শিক্ষাও তাদের নৈতিক অধিকার এবং শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের এই ধরনের বার্ডেন রাখা উচিত না। আমরা দেখেছি যে যে কিছু কিছু স্কুলগুলোতে ব্রডব্যান্ডের কথা বলা হয়েছে, আজকে বলা হয়েছে যে সমস্ত স্কুলগুলো হাই স্কুলগুলোতে ব্রডব্যান্ড দেওয়া হবে কিন্তু প্রশ্ন যে আজকে আমাদের পশ্চিমবঙ্গেই হচ্ছে এই হাই স্কুলগুলোতে অলরেডি হচ্ছে ব্রডব্যান্ড শুরু হয়ে গেছে, ইন্টারনেট পরিষেবা শুরু হয়ে গেছে। আচ্ছা, সেটা তো পশ্চিমবঙ্গকেই নকল করা বলতে পারেন, কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গায় কোন জায়গাটা, এটা পুরোপুরি বিহারকে সন্তুষ্ট করার এবং বিহারেই সব কিছু ঢেলে দেওয়ার। যেহেতু স্ক্র্যাচের উপরে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে রয়েছেন, তো বিহারকে সন্তুষ্ট না রাখলে ওনার সরকারটাই পড়ে যাবে, সরকারটাই থাকবে না। আসবো আপনার কাছে, আসবো এই প্রসঙ্গে। তার আগে আমরা আরও যারা বসে রয়েছেন আমজন তাদের সঙ্গে কথা বলানোর চেষ্টা করবো। দাদা, আপনার নাম এবং পরিচয়, আজকের বাজেট সমস্তটাই দেখেছেন, প্রত্যাশা কি রেখেছিলেন এবং সেই প্রত্যাশা মতো কত % প্রত্যাশা আপনি পেলেন? আমার নাম জনতা হিসাবে। অজয় রায় চৌধুরী, আমি একজন শিক্ষক। আমরা আজকের বাজেট দেখলাম যে একজন ব্যর্থ অর্থমন্ত্রী আবার একটা ব্যর্থ বাজেট পেশ করলো। আমরা কোনো আশা করি নাই এবং সেই অনুযায়ী সেই রকমই হয়েছে। এতে কোনো আমাদের সাধারণ মানুষের কোনো উপকার হবে না, বরঞ্চ দেশ আরও পিছিয়ে যাবে। এই মোদি জামানায় দেশ পিছিয়ে চলছে। সরকারি যেসব সংস্থা ছিল সেগুলো বিক্রি করে দিয়েছে এবং এবারও LICকে পুরোপুরি বিক্রি করে দিয়েছে বিদেশিদের হাতে। এটা আদানি আম্বানিদের সরকার, সুতরাং এরা ব্যবসায়ীদেরই সুবিধা দেখেছে, সাধারণ মানুষের কোনো কিছু দেখেনি। কিন্তু আমরা পাবলিক রাইসে নিচ্ছি, মধ্যবিত্তদের মধ্যে তো খুশির আওয়া দেখা যায়, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন। ইনকাম ট্যাক্সের বিষয় যদি আমরা দেখি, 12 লক্ষ টাকা আয় পর্যন্ত 1 টাকাও দিতে হবে না কর, যেটা ছিল আগে 10%, সেটা কমে দাঁড়ালো 0%। ইতিমধ্যে তো মধ্যবিত্তদের মধ্যে খুশির হাওয়া, আপনি বলছেন ব্যর্থ। মধ্যবিত্তদের সেখানে যে ছাড় দিয়েছে, এবার আপনি আসেন যে মধ্যবিত্ত যে বাজারে যাবে, অগ্নিমূল্য জিনিসপত্রের দাম, একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে যখন পড়াশোনা করতে যাবে, সেই খাতাপত্রের উপর তাকে GST দিতে হচ্ছে। গাড়ি কিনতে গেলে একটা সাধারণ তারা যদি মনে করে যে একটা গাড়ি কিনবো, গাড়ি কেনার সময় ট্যাক্স, রোড ট্যাক্স, টোল ট্যাক্স, এই যে ট্যাক্সে ভারতবর্ষের লোক জর্জরিত। ওইটা একটা সাধারণ একটা টোকেন দিয়েছে, আমরা ওতে খুশি নয়। আমরা ভাবছিলাম যে জিনিসপত্রের যে ঊর্ধ্বমুখী দাম, সেগুলোর উপরে কিছু তিনি হ্রাস টানবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেরকম কিছু হয়নি। কিন্তু এ বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞ মহল প্রশ্ন উত্তর শুরু করেছেন এবং তারা বলছেন যথারীতি মরণব্যাধি ক্যান্সার থেকে শুরু করে জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে সমস্ত দাম তিনি কমিয়ে দিলেন। হ্যাঁ, এতে আমরা যে মরণব্যাধি, এটা স্বাগত জানাচ্ছি, একটা মরণব্যাধি ক্যান্সারের উপর কমিয়েছে, কিন্তু বাকি ওষুধগুলোর কি দাম আছে? আমরা বিগত 6-7 বছর ধরে দেখেছি যে সাধারণ হার্টের অসুখ, শুধু ক্যান্সার নয়, এখন হার্টের পেশেন্টও ভারতবর্ষে প্রচুর। তারা একটা হার্টের ওষুধের দাম যা ছিল আজ থেকে 10 বছর আগে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এবং আমরা দেখছি এই ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে আমরা দেখেছি, যখন আমরা ইলেকট্রাল বন্ড ভোটের সময় দেখেছি কোটি কোটি টাকা তুলেছে এই মোদী সরকার, তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আপনি যান আজকে একটা সাধারণ ওষুধ কিনতে যান, সেগুলো প্রায় ডবল দাম হয়ে গেছে। তো সুতরাং এক জায়গায় দেখলে হবে না, গোটা ওষুধের উপর যদি তিনি বিভিন্নভাবে ট্যাক্স কমাতেন, তাহলে মনে হয় মধ্যবিত্তের অনেক সুবিধা হতো। বেশ, আপনার কাছে আবারও আসছি, ইতিমধ্যে যারা বসে তাদের কাছে আবার যাওয়ার চেষ্টা করবো। দাদা, আমরা পেয়ে গেছি আর একজন সাধারণ মানুষ। দাদা, আপনার নাম এবং পরিচয়। আমার নাম কৌশিক কুমার দে, আমি পরিবহন কর্মী, আমার বাড়ি রায়গঞ্জ, পশ্চিমবঙ্গ। অর্থাৎ সরকারি কর্মী, একজন কর্মচারী। হ্যাঁ, সেখানে আমরা দাঁড়িয়ে সরকারি থেকে কর্মচারী। এই যে আজকের বাজেট, আপনি কি খুশি? যেখানে আপনাকে 1 টাকাও ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ মাসিক আয় যাদের, এখানে বার্ষিক আয় যাদের 12 লক্ষ টাকা। একদমই আমরা খুশি নয়। এর কারণটা হচ্ছে এই বাজেটটা টোটালটাই একটা দিশাহীন বাজেট আমরা দেখতে পেলাম। গতকাল থেকে বা কদিন থেকেই সারা ভারতবর্ষের মানুষ উদ্বিগ্ন ছিল যে একটা কোনো ভালো বাজেট হবে, নিম্ন মধ্যবিত্ত একটু আশার আলো দেখবে, বেকাররা তাদের কাজের সন্ধান পাবে। তো দেখলাম সেটা আমাদের এখানে কিছুই হলো না। এখানে আমি রায়গঞ্জ স্পেসিফিক, আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এবং রায়গঞ্জের জন্য একটু স্পেসিফিক একটু আগে বলে রাখি, যদিও রাজনীতির কথাটা টানতে ইচ্ছা করছে না, তবু এখানে বলি। আমাদের কিছুদিন আগে এখানে লোকসভা নির্বাচন যে ভারতবর্ষে অনুষ্ঠিত হলো, আপনারা জানেন। তো আমাদের এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মধ্যেই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন। তিনি এখানে একটা রাজনৈতিক প্রচার করতে আসার পরে তিনি এখানে বলে গিয়েছিলেন যে রায়গঞ্জ থেকে যদি বিজেপি ক্যান্ডিডেট জিতে যায়, তাহলে পরে রায়গঞ্জে এইমস আমরা করব, উত্তরবঙ্গে আমরা এইমস করব। তো সবাই তো উত্তরবঙ্গবাসীরা টিভির সামনে বসেছিল যে আমরা হয়তো উত্তরবঙ্গের জন্য একটা কোনো এইমসের ঘোষণা হবে, কিন্তু আমরা খুব হতাশা হলাম যে এখানে কোনো এইমসের কোনো কথাবার্তাই নির্মলা সীতারামন বললেন না। সেই জায়গাতে আমরা উত্তরবঙ্গবাসী হিসাবে কিন্তু আমরা
প্রচণ্ড পরিমাণে সেই জায়গাটা হতাশ। আরেকটা বিষয় হচ্ছে, দেখলাম আরেকটা বিষয়, সামনে হচ্ছে বিহারে নির্বাচন আছে, যেন বিহারকে ওরিয়েন্ট করে, বিহারকে কেন্দ্র করে কিছু প্রজেক্ট তিনি ঘোষণা করেছেন। কারণ আরেকটা কারণ হচ্ছে, যেহেতু বিহারের উপর নীতিশ কুমারের উপর ডিপেন্ড করে তার সরকারটা চলছে, একদিকে চন্দ্রবাবু নাইডু, একদিকে নীতিশ কুমার, তাদেরকে খুশি তাদেরকে করতে হবে, সেই জায়গাটাতে দাঁড়িয়ে নিয়ে তিনি বিহারের জন্য কিছু প্রজেক্ট তিনি ঘোষণা অর্থাৎ করেছেন। বিহারকে ললিপপ এক ধরে দিল। বিহারকে কিছুটা ললিপপ করেছে, বাংলাকে বঞ্চিত করেছে। বাংলা বরাবরই বঞ্চিত, কারণ বাংলা বঞ্চিত, কারণ বাংলা কথায় কথায় প্রতিবাদ করতে জানে, তার জন্য বাংলা বঞ্চিত। আর তাছাড়া এখানে আরও একটা বিষয় আমরা যেটা লক্ষ্য করতে পারলাম, যেটা আমরা ভেবেছিলাম যে সাধারণ মধ্যবিত্তের জন্য হয়তো, যেটা আমাদের সাধারণ মানুষের সবসময় কাজে লাগে, সে গ্যাসের দাম বলেন, তেলের দাম বলেন, দাদা, আসবে সারের দাম আপনার বলেন, এই কথাতে আসবে, কৃষির দাম যেখানে আপনি বলেন, বললেন সেখানে কোনো বাংলার ক্ষেত্রে বঞ্চনা। অবশ্যই 10-এর তাই। অধিক সাংসদ রয়েছেন বিজেপির, তারা কেন প্রোটেস্ট করছে? তারা প্রোটেস্ট করছেন না কেন, সেটা তো বিজেপি সভাপতি সুকান্ত বাবুকে জিজ্ঞেস করুন। তিনি তো সাংসদ শুধু নন, তিনি তো মন্ত্রী, তিনি এখানকার মন্ত্রী। আমরা তো দেখতে পেলাম না যে তাদের কোনো ভূমিকা। তারা সব বড় বড় সেখানে কথা বলছে, তারা কুম্ভ মেলা নিয়ে বড় বড় কথাবার্তা বলে বেড়াচ্ছে। সেখানে হাজার হাজার লোক, মানে শয়ে শয়ে লোক মারা গেছে, যেখানে বডি নিখোঁজ হয়ে যাচ্ছে, ডেথ সার্টিফিকেট ইস্যু করছে না, তারা সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে। আরেকটা জিনিসও আমি দেখলাম, সাম্প্রদায়িকতার ছোঁয়া এই বাজেটের মধ্যেও আছে। কিভাবে? সেখানে সাম্প্রদায়িকতার ছোঁয়া কীভাবে করে? সেখানে দেখছি এক জায়গায় করা বলছে যে বুদ্ধ যেখানটাতে যার উপরে ডিপেন্ড করে, অর্থাৎ বুদ্ধিস্টদের যেখানে যেখানে সে আছে, সেই সমস্ত জায়গায় টুরিস্ট স্পট করা হবে। আর পর্যটন কেন্দ্র করতে গেলেও কি সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ টানতে হবে নাকি? পর্যটন কেন্দ্রই হতে পারে। আমি বুঝতে পারলাম না তিনি কেন এইটার মধ্যেও একটা হালকা সাম্প্রদায়িকতার ছোঁয়া নিয়ে না, চলে এই এসেছেন। প্রসঙ্গে আবার অবশ্য বলেছেন সম্প্রভুতা, যেখানে এই দেশে আর কি সকল ধর্ম সমান, সেখানে দাঁড়িয়ে থেকে আমরা কোনো সংখ্যালঘু অত্যাচার করি না, এই প্রসঙ্গে কাজে লাগিয়ে কিন্তু বুদ্ধিস্টদের প্রতি বলা হচ্ছে। হ্যাঁ, স্পেসিফিক বুদ্ধিস্টদের কেন, এটা সার্বিকভাবে করুক না কেন? আজকে তো আমাদের দিদি এখানে করেছে সার্বিকভাবে। আজকে সার্বিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী এখানে যেমন কুচবিহারের রাসমেলার জন্য তিনি করেছেন, তিনি জয়রামবাটির জন্য করেছেন, তারপরে তারাপীঠের জন্য করেছেন, সব জায়গার জন্যই তিনি, তারকেশ্বরের জন্য তিনি করেছেন। ঠিক আছে, সব জায়গার জন্যই তো তিনি করে যাচ্ছেন। এবং দীঘাতেও আপনারা জানেন যে একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে পুরীর আদলে। তো সুতরাং পর্যটনের মধ্যে সাম্প্রদায়িকতা, সমুদ্রের জল বা ইয়ের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা খুঁজে পাওয়া যায় নাকি? টুরিস্ট স্পটের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা হয় নাকি? সেখানেও এরা সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করছে, যার ফলে আমরা খুবই হতাশ পশ্চিমবঙ্গবাসী হিসাবে এবং দেশবাসী হিসাবে। আমরা ন্যূনতম আমরা কিছু আশা করিও নি, এবং দেখলাম সেটাই যে বাস্তবে তাই হলো আর কি। আর বেকারত্বের ক্ষেত্রে 10,000 কোটি টাকা বরাদ্দ, সে বিষয়ে বেকারত্বের খরিদ্দারে আজকে শুনুন, যদি আজকে এই বাজেট হয় হচ্ছে আদানি আর আম্বানির জন্য এই বাজেট, সেখানে বেকারদের জন্য তারা কি করতে পারছে? বেকারের কর্মসংস্থানের জন্য তাদের জন্য শিল্পকে আনতে হবে। আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলছেন, এর একদিক থেকে যেমন ভালো, একদিক থেকে মারাত্মক ব্যাপার আছে। কোনো আজকে বিদেশি যারা টাকা লাগাবে, তাদের যখনই মনে হবে আমার এখানে একটু মানে সুরক্ষা মনে হচ্ছে না, তখন টাকাটা কিন্তু ফট করে তারা তুলে নিয়ে চলে যাবে, গোটা ভারতবর্ষে থেকে অন্ধকার করে দেবে সেদিনকে। সুতরাং টোটালটাই এফডিআইয়ের উপর ডিপেন্ড করাটাও মনে হচ্ছে আমার ঠিক হচ্ছে না। আর এদের যে কথায় কথায় বেসরকারিকরণের একটা টেন্ডেন্সি, আদানি আম্বানির কাছে যে একটা সমস্ত কিছু ইয়ে করার টেন্ডেন্সি, এখান থেকেও তাদেরকে বিরত থাকা উচিত। এবং আমরা আশা করব, আমি বিশেষ করে রায়গঞ্জবাসী হিসেবে আশা করব যে আমরা এখান থেকে চাই যে একটা দক্ষিণ ভারতের ট্রেন এখান থেকে একটা চলুক, দিল্লির ট্রেন এখানে রেগুলার একটা চলুক। ঠিক আছে, আমরা চাইবো এখান থেকে রায়গঞ্জ থেকে কুচবিহারে উত্তরবঙ্গগামী একটা ট্রেন আমাদের এখান থেকে চলুক। আমাদের সাংসদ এখানে অনেক বড় বড় কথা বলে গিয়েছিলেন, এবং তিনি শুনেছিলাম পার্লামেন্টে অনেকজন চিঠিচাপাটি করেছে এখানে রায়গঞ্জবাসীকে, তিনি বলেছিলেন। সাংসদের কাছেও আমাদের বক্তব্য থাকবে যে এমসের কথা যে আপনি এখানে কদিন আগে বললেন, তো সেটা কি হলো? রায়গঞ্জবাসী এবং উত্তরবঙ্গবাসী তো সেই হতাশাই থেকে গেল। একেবারে আদতেও মানুষকে দেওয়া প্রতিশ্রুতি থেকে যাচ্ছে। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে ভোট আসে, ভোট যায়, প্রতি বছর পেশ করা হয় পূর্ণাঙ্গ বাজেট, একেবারেই সাধারণ মানুষের জন্য কি আদতে হয়ে থাকে, সেই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক মহলে। বিশেষজ্ঞরা অবশ্য তারা মনে করছেন মধ্যবিত্ত যারা রয়েছেন, সরকারি কর্মচারী যারা রয়েছেন, তাদের জন্য অবশ্য ভালো, কিন্তু এক দল মনে করছেন এই ক্ষেত্রে তাদের দাঁড়িয়ে থেকে একেবারেই তারা প্রাসঙ্গিকতা মনে করছেন না আজকের এই বাজেটে। ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি আরও বেশ কিছু রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। সাধারণ মানুষের প্রত্যাশাটুকু কি আদতেও আসলো, প্রত্যাশা বা কতটুকুই এলো? সেখানে স্বাস্থ্য থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে, সেক্ষেত্রে পর্যটন থেকে শুরু করে, যেমনটা বললেন কিছুক্ষণ আগেই বক্তারা যেমনটা বললেন, তাদের কথা ধরেই আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করব। আজকের বাজেট একজন সাধারণ মানুষ হিসাবে আপনার কি মন্তব্য, প্রত্যাশা কতটুকু? প্রত্যাশা না বললেই চলে, বাজেট আমাদের মনোপুত হয়নি। একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমি বলছি, আমি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের একজন বাসিন্দা। বেকারত্বের জন্য যে সমস্ত কোটেশনগুলো দেওয়া হয়েছে সেগুলো হয়তো আমাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত পৌঁছবে না, সেটা অন্য স্টেটে কি হবে জানি না। কিন্তু আমরা ওই নিম্নবর্তী মানের ভাবে চলছি, এইভাবেই আমাদেরকে চলতে লাগবে। দৈনন্দিন জমিনে যেগুলো জিনিসের আমাদের কার্যকলাপ, যেগুলোকে নিয়ে আমরা সকাল থেকে রাত পর্যন্ত চলি, সেগুলোর উপরে কোনো রকম এই বাজেট নয়। সুতরাং ঘুরে সব ওই একই কথা হবে, অত কিছু বিশ্লেষণ করতে চাই না, আর করেও কোনো লাভ হবে না। যেগুলো আমাদের দরকার, সবথেকে বড় কথা উত্তরবঙ্গের জন্য, আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের জন্য কোনো কিছুই তো পাওয়া গেল না এই বাজেটে।
যেটার সব থেকে বড় প্রত্যাশা ছিল এইমস, যেটার জন্য আমাদেরকে বাইরে যেতে লাগে চিকিৎসার জন্য, এবং যোগাযোগ কমিউনিকেশন ব্যাপারটা বিশেষ করে সাউথ বেঙ্গলে সাউথে যাওয়া, সাউথ ইন্ডিয়াতে যাওয়া, এদিকে আপনার দিল্লিতে যাওয়া, এই যে যোগাযোগ ব্যবস্থা, ট্রেন বলেন, অন্য সড়কপথ বলেন, কোনোটাই পশ্চিমবঙ্গের জন্য কার্যকরী নয়। অর্থাৎ বলছেন যে ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ঢালাও সাজান করা হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে বাংলা একেবারে বঞ্চিত। বাংলা একদমই বঞ্চিত। সেটা একতরফা ভাবে এই বাজেট পেশ হয়েছে, জনগণের জন্য বাজেট নয়। যে জনগণের ভোটে তারা প্রতিনিধিত্ব হন, কিন্তু সেই জনগণের দিকে তাকিয়ে এই বাজেট পেশ করা হয়নি। বিশেষ করে পশ্চিমবঙ্গকে খুব খারাপভাবে নেগলেক্ট করা হয়েছে এই বাজেটে। বেশ, আমরা কথা বললাম সাধারণ মানুষের সঙ্গে, আবার আমরা যাওয়ার চেষ্টা করবো। একজন শিক্ষক যারা রয়েছেন তারা ঠিক বলছিলেন যে প্রাসঙ্গিক বিষয়, যে সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষের জন্য কিছুই করা হয়নি, বঞ্চনা করা হয়েছে বাংলাকে, যে কথা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার টিভির পর্দায় বলেছেন। আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে। গতকালও অভিষেক ব্যানার্জি একই কথা বলেছিলেন, এই বাজেটে কোনো রকম প্রত্যাশা নেই, আশা নেই। ফলস্বরূপ আজকে সকালেও সংসদে দাঁড়িয়ে একই কথা বলেছেন, সংসদে দাঁড়িয়ে সেই সাংসদ। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এমনটা জানান, বাংলা বারংবার প্রত্যাশা যে করেন সেই প্রত্যাশার মতন কাজ হয় না। কিন্তু আজকে যেখানে দাঁড়িয়ে থেকে বাজেট পেশ করা হলো, সেই পেশ করার পরে পদ্ধতিতে বক্তব্য রাখার মধ্যে থেকেই দেখা গেল ওয়াক আউট করতে বিরোধীদের। কেনই বা ওয়াক আউট করা হলো? দেখুন, ওয়াকআউট তো করতেই লাগবে। 400টা ওষুধের দাম 2 মাস আগে বাড়িয়ে 36টা ওষুধের দাম মাত্র কমানো হলো। মানুষকে বোকা বানানো ছাড়া কিছু নয়। আজকে চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় জিনিস এবং সবজি, পেঁয়াজ, আদা, রসুন সারা বছর ধরে 400 টাকা করে রেখে দেওয়া হচ্ছে। চাল আজকে 60 টাকা 70 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ খাবে কি করে সেটা একটা বড় প্রশ্ন। সেগুলোর ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কন্ট্রোলের কোনো ব্যবস্থা নেই। এখানটায় আপনার হচ্ছে ওষুধের দাম কন্ট্রোলের কোনো ব্যবস্থা নাই। তার পাশাপাশি বেকারদের আজকে বেকার হচ্ছে 56% শিক্ষিত বেকারের সংখ্যা গোটা দেশে 56%। তাদের জন্য যে চাকরির যে ব্যবস্থা করা উচিত কেন্দ্র সরকারের, সেটা কিন্তু একটাও দেখা গেল না। যে এত বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হবে, রেলে নিয়োগ হোক বা সেনাকর্মী নিয়োগ হোক বা বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাগুলোতে নিয়োগ হোক, এটার কোনো কিছু নাই। তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষের তো বাজেট হয়নি। বাজেটটা হয়েছে ঘুরিয়ে কর্পোরেট সেক্টর মানুষদের জন্য অন্য করে দেওয়া হয়েছে। কিছু ব্যবসায়ী মানুষরা যারা হচ্ছে, এটা তো পুঁজিপতিদের দল, পুঁজিপতিদের সাথে যুক্ত, তো তাদের জন্য অন্য বাজেট নয়। সেই জন্য তৃণমূল কংগ্রেস ওয়াকআউট করেছে। সাধারণ মানুষের জন্য বাজেট নয়, তাই তৃণমূল কংগ্রেস ওয়াকআউট করেছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, যারা বিরোধী জোট রয়েছেন তারা কিন্তু একেবারেই ওয়াকআউট করেছেন। কিন্তু আদৌ প্রশ্ন, তারা কি নিজেদের দাবি সঠিকভাবে বলতে পারছেন না, নাকি তারা নিজেদের দাবি সঠিকভাবে তুলে ধরতে পারছেন না? এটাই এখন প্রশ্ন। না, আমরা তো বিগত দিনে দেখেছি, যদি আপনি বেশি প্রতিবাদ করতে যান আপনাকে সাসপেন্ড করে দিবে। আমরা এর আগের সেশনেই দেখেছি, আমাদের অনেক সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, মহিয়ামন্ত্র থেকে শুরু করে আরও কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে। সুতরাং ওয়াকআউট যেটার কথা বলছেন, ওয়াকআউটটাও কিন্তু একটা আমাদের গণতন্ত্রেরই একটা পদ্ধতি, যে সেটাও একটা প্রক্রিয়ার মধ্যেই আমরা পড়ে, যদি আমাদের বক্তব্য আমরা বলতে না পারি। তার কারণটা হচ্ছে, বেকার যুবকরা ভাতা চায় না, বেকার যুবকরা কাজ চায়। আজকে রেলওয়েতে রিক্রুটমেন্ট বন্ধ, সেনাবাহিনীতে রিক্রুটমেন্ট বন্ধ, বিভিন্ন কেন্দ্রীয় সরকারের যে ডিপার্টমেন্টগুলো আছে পার্মানেন্ট চাকরি তারা বন্ধ করে দিয়েছে। সেখানেও আমরা কদিন আগে দেখলাম সেনাবাহিনীতে কি একটা কর্মবীর না কি অগ্নিবীর কি একটা নিয়ে আসছিল। এখন বলতে সত্যি লজ্জা লাগছে যে সেনাবাহিনীর মধ্যেও কন্ট্রাকচুয়াল। কিন্তু ভাতা সিস্টেম রাজ্যে চালু হয়েছে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন ভাতা সিস্টেম। হ্যাঁ, কিন্তু বেকার যুবকরা অ্যাকচুয়াল তারা কাজ চায়। কেন্দ্রীয় সরকারের জায়গাটা অনেক বেশি, প্রসপেক্টটা অনেক বেশি, তারা এতগুলো রাজ্যে ক্ষমতায় আছে। সেখানে দাঁড়িয়ে নিয়ে আমরা তো তাও লড়াই করে যাচ্ছি। আমাদেরকে গত 34 বছরে যে ঋণ রেখে দিয়ে গেছে বামফ্রন্ট সরকার, সেই পাপটাকে স্খলন করছি আমরা পশ্চিমবঙ্গবাসী। এখানে কোনো সরকারের কথা বলছি না। পশ্চিমবঙ্গবাসীকে সেই 2,03,000 কোটি টাকার যে দেনা করে দিয়ে গেছে 34 বছরে, সেটাকে আমাদেরকে স্খলন করতে হচ্ছে। তার জন্য ভর্তুকি আজকে সেই অবস্থা হয়ে গেছে। তো সুতরাং আমরা চাইছি যে বেকারদের কর্মসংস্থান তারা চায়, তারা কিন্তু ভাতা চায় না। সুতরাং আগামী দিন আমরা কেন্দ্রীয় সরকারকে বলবো কর্মসংস্থানের দিকে তারা যাতে অবশ্যই তারা মনোযোগ দেবে। এটাই আমাদের একটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে এটা আমাদের একটা আশা এবং ভরসা। এবং যাতে পশ্চিমবঙ্গেও শিল্প আনা যায়, পশ্চিমবঙ্গের শিল্পকে আনার জন্য কেন্দ্রীয় সরকার যদি কোনো শিল্পপতিকে ডিসকারেজ করে, তাহলে শুধুমাত্র রাজ্যের পক্ষে একটা শিল্পকে নিয়ে আসা সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারেরও সমান ভূমিকা আছে, যে ওই রাজ্যতে তুমি যাও, ওই রাজ্যকে তুমি প্রমোট করার একটা ভূমিকা কিন্তু কেন্দ্রীয় সরকারেরও থেকে যায়। শুধুমাত্র এই এই ইউনিয়ন টেরিটরিতে
শুধুমাত্র একটা রাজ্যের পক্ষে সম্ভব না একটা বিরাট বড় শিল্পকে এখানে ইনভেস্ট করে দেওয়া। লাক্ষাদ্বীপ, আন্দামান এদের জন্য ঢালা সাজাও করা হয়েছে, এই পর্যটনে কিন্তু জোর দেওয়া হয়েছে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে পশ্চিমবাংলায় একাধিক পর্যটন কেন্দ্র রয়েছে, বিশেষ করে নজর কিছু কেন্দ্র দিবে না আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের উপরবেলা প্রকৃতির ইচ্ছায় আমাদের সাগরও আছে, পাহাড়ও আছে, মন্দিরও আছে, মসজিদও আছে, সমস্ত কিছু থাকা সত্ত্বেও পর্যটনের একটা বিরাট শিল্প এখানে হতে পারতো সেটা উত্তরবঙ্গে, যেখানে রাজ্য সরকার চেষ্টা করছে, কিন্তু কেন্দ্রীয় সরকার যদি সেখানে একটু সাপোর্ট করতো তাহলে পরে কিন্তু আমাদের রাজ্যটা পর্যটন শিল্পে একটা অন্য জায়গায় চলে যেতে পারতাম, অন্য একটা লেভেল আমরা পেতে পারতাম। কারণ পাহাড় এবং সমুদ্র এই দুটো জিনিস একসাথে খুব কম রাজ্যেই আমাদের আছে, সুতরাং সেটাকে যদি কাজে লাগানোর জন্য কেন্দ্রীয় সরকার সহযোগিতা করতো তাহলে নিশ্চয়ই আমাদের বঙ্গবাসী হিসেবে আমরা উপকৃত হতাম বলে আমরা মনে করি। বেশ, আমরা দেখলাম এতক্ষণ রায়গঞ্জের সাধারণ মানুষ, আম জনতা কি জানাচ্ছেন আজকের এই বাজেট ঘিরে, আদতেও বাজেট প্রত্যাশা কতটুকু বা ছিল, তাদের বাজেট প্রত্যাশায় কতটুকু বা উঠে এলো, নজর থাকবে আমাদের। অন দ্য স্পট থেকে ক্যামেরায় আনন্দের সঙ্গে গৌরবের রিপোর্ট 5 টিভি বাংলা।